Hello बच्चों, welcome to everyone of my YouTube channel and I will thank you for giving me this opportunity to introduce myself. Today I want to talk about the new and interesting topic about the Kirchhoff's law and its electrical measurement. This is the lecture number 5 in the chapter. Today I can discuss mainly some numerical problem in this chapter. ইতিমধ্যে আমরা চারখানা প্রবলেম সলভ করেছি, তার আরো কিছু প্রবলেম আমরা সলভ করব আজকের আলোচ্য বিষয়। তো এটা একটা প্রবলেম, এখানে বলেছে যে এটা একটা চিত্র যেখানে দুটো ব্যাটারি আছে, দুটো ব্যাটারির সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কি তোমার 1 ভোল্টেজ 2 ভোল্টেজ করে আছে। এটা 1 ভোল্টেজ, এটা 2 ভোল্টেজ, এবং বলা আছে এ বিন্দুর বিভবকে তুমি শূন্য ধরে নিয়ে এই সার্কিটে তুমি কোনো কিছু কারশফের সূত্র প্রয়োগ করে বি বিন্দুর বিভব কত হবে সেটা বের করো। So find the potential at point B with the help of Kirchhoff's law when the voltage at point A should be 0. তাহলে আমরা এটাকে সলভ করার জন্য আমরা কি প্রসেস অবলম্বন করব? আমরা প্রথমত এখানে যেটা দেওয়া আছে যে শর্তে যেহেতু এ বিন্দুর বিভব শূন্য, অর্থাৎ আমরা বলতে পারি সেই হিসেবে যে ভোল্টেজ অ্যাট পয়েন্ট এ ইকুয়ালস টু 0 ভোল্ট বলা আছে, সেটা ধরে আমরা বি বিন্দুর ভোল্টেজ বের করব। দেখো এবার এই বি বিন্দুর ভোল্টেজ বের করতে গেলে আমাদের বি বিন্দুতে পৌঁছাতে হবে। এবার আমি কোন দিকে যাব? আমি এই পথ দিয়ে যাব নাকি এই পথ দিয়ে যাব নাকি এই পথ দিয়ে যাব? আমার হাতে তিনটে অপশন আছে, কিন্তু আমি এই পথ দিয়ে এবং এই পথ দিয়ে না গিয়ে বরং এই এ সি ডি বি এই পথ দিয়ে যাব। তার কারণ আমার এখানে এই আর এবং R1 রোধ দুটি জানা নেই। যদি আমাকে এই পথ দিয়ে যেতেই হয় তাহলে কিরশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে R1 এর মান বের করতে হবে, বের করার পরে আমাকে এই পথ দিয়ে যেতে হবে। তো আমার অত কোনো দরকার নেই, আমার যে পথে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আমি সেই পথ থেকেই চুজ করব বি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করার জন্য। আচ্ছা, আর কি করব? এবার তোমাদের একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমরা এখানে যখন আলোচনা করছি তার আগে একটা জিনিস বলছি তোমার ছোট্ট করে। ধরে নাও এটা একটা ব্যাটারির দুটো টার্মিনাল, এই ব্যাটারির এখানে লেখা আছে 5 ভোল্ট, এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কি কোনো একটা ব্যাটারির দুটি প্লেটের মধ্যে বিভবের পার্থক্য 5 ভোল্ট। আরো ভালো করে বললে বোঝা যায় যে পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট থেকে 5 ভোল্টে এগিয়ে আছে। মানে আরো যদি সহজ ভাষায় বলা হয় যে পজিটিভ প্লেটের ভোল্টেজ যা হবে তার থেকে নেগেটিভ প্লেটের ভোল্টেজকে বিয়োগ করা হয় তাহলে সেটাই হবে 5 ভোল্ট। তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি, যদি নেগেটিভ প্লেটের ভোল্টেজের মান হয় এক্স্যাক্টলি 5 ভোল্ট, তাহলে পজিটিভ প্লেটের ভোল্টেজ হবে 10 ভোল্ট। কেন? পজিটিভ মাইনাস নেগেটিভ ইকুয়াল টু 5। এক্সাম্পল 2 আমরা বলতে পারি যদি নেগেটিভ প্লেটের ভোল্টেজ হয় -5 ভোল্ট, তাহলে অবভিয়াসলি পজিটিভ প্লেটের ভোল্টেজ হবে কত? 0 ভোল্ট। কেন? তার কারণ পজিটিভ প্লেট মাইনাস নেগেটিভ প্লেট, দ্যাট মিন্স 0 মাইনাস অফ -5 ইকুয়ালস টু 5 ভোল্ট, এটা হবে। অথবা আমরা বলতে পারি সব থেকে সহজ যে নেগেটিভ প্লেটের ভোল্টেজটা যদি 0 হয় আর পজিটিভ প্লেটের ভোল্টেজ যদি যেটা দেওয়া থাকলো সেটাই থাকলো, হাই ভোল্টেজ হয়
তাহলে পজিটিভ মাইনাস নেগেটিভ ইকুয়াল টু 5 হবে। অর্থাৎ আমি যে বিষয়টা বললাম সব থেকে সহজ হবে, যদি কোনো একটা ব্যাটারি গায়ে লেখা থাকে 5 ভোল্ট, তাহলে আমি অ্যাপ্লাই করব যে নেগেটিভ প্লেটটা জিরোতে, আর যেটা দেওয়া থাকবে সেটা পুরোটাই পজিটিভ প্লেটে অ্যাপ্লাই। তাহলে জিরো, এটার থেকে যদি এটা জিরো বিয়োগ করা হয় তাহলে এটাই আসবে, আমরা সেটাই এখানে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা একটা শর্টকাট প্রসেস যে ব্যাটারির কোন প্রান্তটার ভোল্টেজ বেশি হবে। আর একটা বিষয়, এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। আর একটা বিষয়, এখানে দেখো সার্কিটের মধ্যে কারেন্ট এই দিক থেকে 2 অ্যাম্পিয়ার কিভাবে গিয়েছে আমার জানা দরকার নেই, দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে গিয়েছে, এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই হলো, কিন্তু দেখলাম ডি থেকে যখন এই পথে গেল তখন কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই দিকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কেন স্যার? তার কারণ এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে গেল আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে গেল, আর এই 1 + 1 = 2, তার মানে এই 2 অ্যাম্পিয়ার এদিকে ডিভাইড হয়ে এদিকে করে গেল, 2 অ্যাম্পিয়ার এদিকে আসলো, এদিকে আসলো, ডিভাইড হয়ে এইভাবে গেল, এইভাবে এটসেট্রা। তাহলে আমি প্রথম এ থেকে সি বিন্দু যাব, তাহলে প্রথম ধাপ আমি অ্যাপ্লাই করতে পারি। প্রথম ধাপ আমি কি করতে পারি? আমি লিখতে পারি যে সি বিন্দুর ভোল্টেজ যা হবে এ বিন্দুর ভোল্টেজ তার থেকে কম হবে, অর্থাৎ সি বিন্দু এবং এ বিন্দুর ভোল্টেজের পার্থক্য কত হবে? 1 ভোল্ট। কেন? তার কারণ একটু আগে আমি লিখলাম যে ব্যাটারির পজিটিভ প্লেটের ভোল্টেজটা যা হবে নেগেটিভ প্লেটের ভোল্টেজের পার্থক্যটাই হবে এটা। বা আমি বলতে পারি সি বিন্দুর ভোল্টেজ -0 = 1 ভোল্ট, আর সি বিন্দুর ভোল্টেজ হবে তোমার 1 ভোল্ট। কেন? তার কারণ এ বিন্দুর ভোল্টেজ 0 সাপ্লাই করা আছে, দেওয়া আছে, যেহেতু এ বিন্দুর ভোল্টেজ 0, তাহলে সেক্ষেত্রে বলতে পারি সি বিন্দুর ভোল্টেজ কত আসলো? 1 ভোল্ট। দ্বিতীয় ধাপে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে ডি বিন্দুর ভোল্টেজ সি এর থেকে বেশি। কারণ আমরা জানি কারেন্ট সর্বদাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায়। এটা আমরা ওহমের সূত্র এবং চলতরিৎ অধ্যায়ে জানবো বা জেনেছি যে কারেন্ট সর্বদাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে নিঃসন্দেহে ডি বিন্দুর ভোল্টেজ সি এর থেকে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ভিডি মাইনাস ভিসি ইকুয়ালস টু, এর কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার, রোধ কত? 2 ওহম। আমরা জানি ভি ইকুয়ালস টু আইআর, দুই বিন্দুর ভোল্টেজের পার্থক্য হবে এর মধ্যে কারেন্ট এবং রোধের গুণফল। বা ভিডি মাইনাস ভিসির মান 1 ইকুয়ালস টু 2। বা আমরা বলতে পারি ডি বিন্দুর ভোল্টেজটা হবে তোমার 2 + 1, দ্যাট মিন্স 3 ভোল্ট। তাহলে ডি বিন্দুর ভোল্টেজ কত আসলো? 3 ভোল্ট। এবার আমাদের কি দরকার? আমাদের দরকার বি বিন্দুর ভোল্টেজ। আমরা শেষ ধাপ বা সর্বশেষ ধাপ দেখব, শেষ ধাপ বা তৃতীয় ধাপ বলতে পারি। কেন তৃতীয় ধাপ বা শেষ ধাপ? তার কারণ এখান থেকে যদি আমি বিতে পৌঁছতে পারি তাহলে হয়ে গেল। আমরা জানি যে কোনো ব্যাটারির পজিটিভ প্লেটের ভোল্টেজ সর্বদাই নেগেটিভ প্লেটের ভোল্টেজ অপেক্ষা বেশি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু এই ব্যাটারিটা পজিটিভ প্লেট বলতে কি ডি আর নেগেটিভ প্লেট বলতে কি বি, তাহলে আমরা বলতে পারি যে ডি বিন্দুর পোটেনশিয়ালটা অবশ্যই বি বিন্দুর থেকে বেশি। কতটা বেশি? না 2 ভোল্ট সেখানে লেখাই আছে। বা ভিডি তো আমি বের করলাম 3 মাইনাস ভিবি ইকুয়ালস টু 2। বা ভিবি ইকুয়ালস টু 3 - 2, বা ভিবি ইকুয়ালস টু 1 ভোল্ট। সুতরাং নির্ণেয় বি বিন্দুর বিভব ভিবি ইকুয়ালস টু 1 ভোল্ট। এই হচ্ছে বিষয়। তো আমরা পরবর্তী নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আসছি। তো ঠিক অনুরূপভাবে আমরা আর একটি প্রবলেমের সম্মুখীন হলাম, যেটা একটা ষড়ভুজ আছে। ষড়ভুজটির নামকরণ হচ্ছে কি এ বি সি ডি ই এফ।
যার 6টি বাহু আছে। এখানে বলা আছে ABCD ষড়ভুজটির 6টি বাহু 1 ওহম রোধের সুষম তার দিয়ে সংগঠিত, অর্থাৎ এই ষড়ভুজটির প্রত্যেকটা তারের রোধ কত? 1 ওহম করে। ষড়ভুজটির কৌণিক বিন্দুগুলি, এই যে কৌণিক বিন্দু মানে A এর সঙ্গে D, F এর সঙ্গে C, B এর সঙ্গে E, কৌণিক বিন্দুগুলি একই ধরনের তার দিয়ে সংযুক্ত করে কেন্দ্র O এর সঙ্গে সংযুক্ত করা হলো, যেখানে প্রত্যেকটা সংযোগকারী তারের রোধ 1 ওহম, অর্থাৎ BO অংশের রোধ 1 ওহম, EO অংশের রোধ 1 ওহম, AO অংশের রোধ 1 ওহম, CO অংশের রোধ 1 ওহম, DO অংশের রোধ 1 ওহম এবং FO অংশের রোধ 1 ওহম। সেটাই বলা আছে প্রতিটি সংযোগকারী তারের রোধ 1 ওহম, মানে এই অংশগুলো তারের রোধ 1 ওহম। তার মানে কটা তার রোধ আছে? মোট 12টা। তাহলে A B C D করে আছে 1 2 3 4 5 6, আবার এখানে 6খানা অংশ আছে, তাহলে 12টি 1 ওহম রোধ আছে। তো সেই কারশফের সূত্র ব্যবহার করে তুমি A ও D বিন্দুর মধ্যে, হ্যাঁ, A ও D বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করো। তো বিষয়টা খুব সিম্পল। আমরা অঙ্কটাকে সলভ করার জন্য আমরা প্রত্যেকটা বাহুকে আমরা কি করলাম? এক একটা রোধ হিসেবে কল্পনা করতে শুরু করলাম। যেমন ধরে নাও আমি বললাম যে এই বাহুটাকে আমি একটা রোধ কল্পনা করবো, এই বাহুটাকে রোধ কল্পনা করবো, প্রত্যেকটাকে আমি এক একটা রোধ হিসেবে কল্পনা করতে শুরু করলাম। কিরকম? যে যেহেতু বলে দিচ্ছি এখন বলে রোধ, তাহলে আমি বললাম এইটুকু অংশ রোধ কত? 1 ওহম, প্রত্যেকটা বাহু রোধ 1 ওহম। দেখো রোধের আকারে প্রকাশ করা, বুঝতে সুবিধা হবে ম্যাথমেটিক্সটা। তাহলে ওরা বলেছে এরকম একটা বিষয় হলে প্রত্যেকটা অংশের রোধ যদি 1 ওহম করে, প্রত্যেকটা অংশের রোধ 1 ওহম করে আছে, তাহলে A ও D এর তুল্য রোধ কত আছে? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যেহেতু A অংশ দিয়ে কারেন্ট প্রবেশ করবে আর D অংশ দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে, তাই আমরা বলতে পারি যে সিমেট্রির দিক থেকে সাপোজ ধরো না আমি বললাম এদিকে তোমার 6x অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। 6x অ্যাম্পিয়ার কারেন্ট যখন এই প্রান্তে ঢুকবে তখন এইদিকে 2x, এদিকে 2x এবং এইদিকে 2x করে ডিভাইড হবে, কারণ প্রত্যেকের রেজিস্ট্যান্স সমান, এই তিনটে রোধ সমান। এইদিকে যে 2x রোধ কারেন্ট গেল, সেই কারেন্টে এদিকে x এবং এদিকে x যাবে, এদিকে যে 2x কারেন্ট আসবে সেদিকে এদিকে x এবং এদিকে x যাবে, এবং ফাইনালি এখান থেকে সিমিলারিটি x করে বেরোবে, মানে এই x এবং এই x মিলে 2x, আর এই x এবং এই x মিলে 2x, এখান থেকে 2x সরাসরি বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এটা একটা এমন একটা রাস্তা যে কারেন্টটা শুধু, এটা একটা রাস্তা যেখানে এর কোনো বাধা নেই, অর্থাৎ এই কারেন্টটা এইভাবে যাচ্ছে, আর এই কারেন্টটা কিছু অংশ ভেঙে গিয়ে এদিকে যাচ্ছে, এই কারেন্টটা কোনো অংশ এদিকে যাচ্ছে না, বা এই কারেন্টটা কোনো অংশ এদিকে যাচ্ছে না। তাহলে এটা একটা সিমেট্রি পয়েন্ট। তাহলে কোনো জায়গায় যদি সিমেট্রি পয়েন্ট থাকে তাহলে আমরা এটাকে আস্তে করে এই পয়েন্টটাকে আমরা আলাদা করতেই পারি, এরকম আলাদা করতেই পারি, আলাদা পয়েন্ট। আমরা সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করে সলভ করো, তোমাদের অনেক সুবিধা হবে এই সেটা বুঝতে। তাহলে আমি যে পয়েন্টটা এখানে বললাম মেইনলি, সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে এখানে আমি বললাম যে এর পরবর্তী যে সার্কিটটা হবে, সেই পরবর্তী সার্কিটটা দেখতে এরকম, এটা একটা তোমার রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, যেখানে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং এই দিকে একটা রেজিস্ট্যান্স থাকবে, এইদিকে একটা রেজিস্ট্যান্স এখানে যাবে এবং এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, মাঝখানে এদিকে একটা রেজিস্ট্যান্স থাকবে, এদিকে একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা একটা এবং এখানে একটা, আর এটার পার্ট কিছুটা এখানে থাকলে একটা ওহম রেজিস্ট্যান্স, এদিকে একটা ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই পার্টটা সেপারেট হয়ে গেল। তাহলে এটা এ বি, তবে এখানে এ বি টা ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব শুধুমাত্র এ আর ডি বিন্দুটা, কারণ বাকি বিন্দুগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। যেহেতু আমরা এ এবং ডি এর হিসাব করবো, আমি চাইলে নামকরণ দিতে পারি, নো প্রবলেম, এ বি সি ডি ই এফ, এখানে ওটা আমি আলাদা করে দিতে পারি, নাও দিতে পারি, কোনো ব্যাপার না, সেপারেট। যেহেতু সিমেট্রি কারণে আমরা দুটোকে সেপারেট করলাম। তাহলে এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, প্রত্যেকটা 1 ওহম করে আছে।
আমি ওহম চিহ্নগুলো আর দিলাম না, প্রত্যেকটা 1 ওহম করে আছে। তাহলে আমি পরবর্তী সার্কিট থেকে আমি লিখতে পারি এরকমটা, যেহেতু এই দুটো রোধ শ্রেণীতে আছে, সিমিলার হইতে এই দুটো রোধ শ্রেণীতে আছে, তাহলে পরবর্তীতে আমি এটাকে লিখতে পারি এরকমটা, যে এদিকে একটা গেল, এটা একটা ওহম এদিকে গেল এবং একটা ওহম এদিকে গেল, যেটা একটাই ওহম আছে ওটা, এটা আর একটা ওহম এদিকে গেল, এই দুটোর পরিবর্তে আমরা একটা লিখলাম, এই দুটোর পরিবর্তে একটা লিখলাম, এইদিকে একটা লিখলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে এবং এইদিকে একটা আছে। তাহলে এটা তো 2 ওহম হবে, এটাও 2 ওহম হবে, এটাও 2 ওহম হবে, এগুলো সবগুলো 1 ওহম হবে। কেন এগুলো 2 ওহম হবে? তার কারণ এরা দুজন শ্রেণীতে আছে, এরা দুজন শ্রেণীতে আছে, এরা দুজন শ্রেণীতে আছে। আমরা এই পয়েন্টের নাম দিলাম এ আর এই পয়েন্টের নাম দিলাম ডি। এখানে ছোট্ট করে একটা আমরা ক্যালকুলেশন করতে পারি, যেহেতু আরএস প্রাইম এবং আরএস ডাবল প্রাইম ইকুয়ালস টু 1 + 1 ইকুয়ালস টু 2 ওহম। ব্যাপারটা কি দাঁড়ালো? সিরিজ, যেহেতু এটা সিরিজে যাচ্ছে তাই আমরা আরএস দিয়ে প্রকাশ করলাম, এটার নাম আমরা বললাম আরএস, এটা আরএস প্রাইম, এটা আরএস ডাবল প্রাইম, প্রত্যেকের মোট রোধ কত 2 ওহম। আমরা এক জায়গায় ছোট্ট ক্যালকুলেশন করলাম। আচ্ছা, এর পরবর্তী সার্কিটটাকে আমরা এখানে ড্র করছি, ধরো এটা তোমার হচ্ছে পরবর্তী সার্কিট, এর পরবর্তী স্টেপ এটা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই দুটো রোধ কিভাবে আছে? এই দুটো রোধ কিন্তু তোমার সমান্তরালে আছে, ঠিক সিমিলার হতে এই দুটো রোধ সমান্তরাল আছে। তাহলে এই দুটোর পরিবর্তে আমি একটা লিখবো, এই দুটোর পরিবর্তে আমি একটা লিখবো। তাহলে কিরকম হবে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে থাকলো, ওই দুটোর পরিবর্তে আমি একটা লিখলাম, থাকলো এটা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে থাকলো, আর মিডিল যেটা ছিল সেটা থাকলো, এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে এটা, এখানে দুটোর পরিবর্তে আমি একটা লিখলাম এটা, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে এটা। এটার নাম এ, এটার নাম বি। এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম। কিন্তু এটা কত আসে? আমরা এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করব, যেহেতু এটা সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি এখানে একটা আরপি, একটা আরপি প্যারালাল, আরপি মানে প্যারালাল, একটা আরপি একটা আরপি প্রাইম। তাহলে আরপি এবং আরপি প্রাইম দুটো সিমেট্রি হওয়ার জন্য আমরা কি লিখতে পারি? তাহলে এটা কত? 2 × 1, আমরা কি জানি 2 × 1 by 2 + 1, that means 2/3 ওহম। তাহলে এখানে আরপি মান কত? আরপি মান 2/3 ওহম এবং আরপি প্রাইমের মান কত? 2/3 ওহম। এবার আমরা নেক্সট যে সার্কিটটা দেখব, এরা পরস্পর শ্রেণীতে আছে তিনটা, ঠিক একই রকম এরা তিনটা শ্রেণীতে আছে। তাহলে পরবর্তী সার্কিটটাকে আমি এভাবে অঙ্কন করতে পারি। মেইন মাঝখানেরটা এখানে আছে, তিনটার পরিবর্তে আমি একটা লিখলাম, আর এই তিনটার পরিবর্তে আমি একটা লিখলাম। এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম ডি। এরা যদি শ্রেণীতে আছে তার মানে কি লিখবেন? আগে আরএস ট্রিপল প্রাইম, এটা আরএস কোয়ার্টার প্রাইম। এটা তো আমাদের আরএস প্রাইম ছিলই আগে, আরএস প্রাইম তো আমরা ছিলই, মানে এটা আরএস প্রাইম, এটা মাঝখানেরটা ট্রিপল প্রাইম। কেন আমরা আরএস প্রাইম আরএস ডাবল প্রাইম অ্যাপ্লাই করেছি, এবার ট্রিপল এবং কোয়ার্টার কোয়ার্টার। তাহলে আরএস ট্রিপল প্রাইম এখানে আরএস ট্রিপল প্রাইম এবং আরএস কোয়ার্টার প্রাইম এদের মান সমান, এবং সেটা কত? সবাই শ্রেণীতে আছে তার মানে 1 + 2/3 + 1, তাহলে আমরা বলতে পারি 1 + 2/3 + 1, that means 2 + 2/3, that means 8/3 ওহম। এটা কত? 8/3 ওহম, এটাও 8/3 ওহম এবং এটা 2 ওহম। তিনজনের প্যারালাল আছে, তাহলে তিনজনের পরিবর্তে আমরা একটাই লিখলাম,
যেটা এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা ডি, এবং এটাকে আমরা বললাম আর ইকুইভ্যালেন্ট, তুল্য। সুতরাং নির্ণেয় তুল্য রোধ কত, আর ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি, আর ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি তিনটে সমান্তরাল আছে, তাহলে 1/r s ট্রিপল প্রাইম প্লাস 1/r s প্রাইম প্লাস 1/r s কোয়ার্টার প্রাইম ইনভার্স। 1/30 এটাকে আমরা ইনভার্স দিয়ে দিলাম, বা এটাকে আমরা বলতে পারি 1/8/3 প্লাস 1/2 প্লাস 1/8/3, বা আমরা এটাকে বলতে পারি 3/8 1/2 3/8 ইনভার্স। আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশন করে কত পাবো? আমরা এটাকে লসাগু করে 8 লিখলাম, এটা কত 3, এটা 4, এটা 3 ইনভার্স। তার মানে কত আসলো 10/8 ইনভার্স। এটা কত আসবে 8/10, 8/10 মানে 0.8। সুতরাং আমরা বলতে পারি এর মান কত 0.8 ওহম। সুতরাং নির্ণেয় এই বর্তনীটির এ ও ডি বিন্দুর তুল্যরোধ কত 0.8 ওহম। ঠিক এইভাবেই আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। তো আমরা এখানেই রাখবো, পরবর্তী লেকচারে আমরা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আসার চেষ্টা করব, নাহলে কিছু থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে আসার চেষ্টা করব। So thank you for watching my video and wait for my next class.